নমস্কার বন্ধুরা, ধারাবাহিকভাবে শুরু হচ্ছে পৃথিবীতে আজ অবধি ঘটে যাওয়া বিপ্লবগুলির মধ্যে সবচেয়ে আলোড়ন ফেলা, সবচেয়ে আলোচিত এবং অনন্য সাধারণ বিপ্লবের ক্ষমতা হস্তান্তরের শেষ দিনগুলির এক নির্মোহ ধারা বিবরণী। এই ধারা বিবরণীর লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা জন রিড। এই বইয়ের ভূমিকায় লেনিন লিখেছিলেন, প্রলেতারীয় বিপ্লব ও প্রলেতারীয় একনায়কত্ব নিয়ে প্রচুর আলোচনা দেখা যায়, কিন্তু কেউ তা গ্রহণ বা বর্জন করতে চাইলে আগে তাকে তার সিদ্ধান্তের পুরো তাৎপর্যটা জেনে রাখতে হবে। জন রিডের বইটি নিঃসন্দেহেই এই সমস্যার সমাধানে সাহায্য করবে। একই ভূমিকায় ক্রুপস্কায়া লিখছেন, জন রিডের কৃতিত্বের কারণ এই যে তিনি উদাসীন দর্শক মাত্র নন, মনে প্রাণে তিনি একজন বিপ্লবী কমিউনিস্ট, যিনি ঘটনাগুলির মর্মার্থ, মহাসংগ্রামের মর্মার্থ বোঝেন। জন রিড নিজে এই রচনাটি সম্পর্কে বলেছেন, বইটি হলো ঘনীভূত ইতিহাসের একটা অনুচ্ছেদ, যে ইতিহাসকে আমি যতটুকু দেখেছি। বইটি আর কিছুই নয়, নভেম্বর বিপ্লবের একটা বিশদ বিবরণ, যখন শ্রমিক ও সৈনিকদের নেতৃত্বে বলশেভিকরা রাশিয়ায় রাষ্ট্র ক্ষমতা দখল করে সোভিয়েতগুলির হাতে তা অর্পণ করে। বন্ধুরা, জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন এর এই ধারাবাহিক পাঠ কিছুতেই বইটি পড়বার বিকল্প নয়। এই পাঠের উদ্দেশ্য শ্রোতার মনে বইটিকে পড়ে দেখবার আগ্রহ সৃষ্টি করা। গৌরচন্দ্রিকা এই পর্যন্তই। শুরু হচ্ছে জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন। দুর্বল এক সরকার এবং বিদ্রোহী ভাবাপন্ন জনগণের সম্পর্ক একসময় এমন একটা পর্যায়ে যায় যখন কর্তৃপক্ষ যা কিছুই করে তাতে জনগণের ক্রোধই বাড়ে, এবং যা কিছু না করে তাতে বাড়ে তাদের অশ্রদ্ধা। পেত্রোগ্রাদ পরিত্যাগ করার প্রস্তাবে তুমুল ঝড় উঠেছিল। সরকারের তেমন কোনো অভিসন্ধি নেই। কেরেন্সকির এই প্রকাশ্য অস্বীকৃতি টিটকারির শোরগোল তুলল। বিপ্লবের চাপে কোণঠাসা হয়ে বলল রাবুচিপুত, সাময়িক বুর্জোয়াদের সরকার এই মিথ্যা আশ্বাস দিয়ে পার পেতে চাইছে যে তারা নাকি কখনোই পেত্রোগ্রাদ পরিত্যাগের কথা ভাবেনি এবং রাজধানী সমর্পণের ইচ্ছে তাদের নেই। খারকভে 30,000 কয়লা খনি শ্রমিক সংগঠিত হয়ে গ্রহণ করল বিশ্ব শিল্প শ্রমিকের সংবিধানের এই ভূমিকা। শ্রমিক শ্রেণী এবং নিয়োগকর্তা শ্রেণীর মধ্যে মিল কিছু নেই। কসাকরা তাদের ছত্রভঙ্গ করে, কিছু সংখ্যক ছাঁটাই হয় এবং বাকিরা ঘোষণা করে সাধারণ ধর্মঘট। বাণিজ্য ও শিল্পমন্ত্রী কোনোভালভ তাঁর সহকারী ওরলভকে হাঙ্গামা মেটাবার জন্য ক্ষমতা দিয়ে পাঠান। খনি মজুররা ওরলভকে দেখতে পারত না, কিন্তু ইৎসেইকা শুধু তার নিয়োগ সমর্থন করল তাই নয়, দনেৎস কয়লা অঞ্চল থেকে কসাকদের সরিয়ে আনার দাবি করতেও অস্বীকৃত হলো। এরপরেই কালুগার সোভিয়েতটিকে ভেঙে দেওয়া হলো। এ সোভিয়েতে সংখ্যাধিক্য অর্জন করে বলশেভিকরা কিছু রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়। সরকারি কমিশনের অনুমোদন নিয়ে নগরের দুমা মিনস্ক থেকে সৈন্য আমদানি করে এবং সোভিয়েত দপ্তরে গোলা দাগে। বলশেভিকরা হার মানে, কিন্তু বাড়ি ছেড়ে যাবার সময় কসাকরা তাদের আক্রমণ করে এবং চেঁচায়, মস্কো ও পেত্রোগ্রাদের সোভিয়েত সমেত সমস্ত বলশেভিক সোভিয়েতের এই হাল করব আমরা। ঘটনায় সারা রাশিয়া জুড়ে আতঙ্কিত ক্রোধের এক তরঙ্গ ছড়ালো। পেত্রোগ্রাদে উত্তরাঞ্চল সোভিয়েত সমূহের একটি আঞ্চলিক কংগ্রেস তখন শেষ হচ্ছিল। সভাপতি ছিলেন বলশেভিক ক্রিলেঙ্কো। বিপুল সংখ্যাধিক্যে তাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে সারা রুশ সোভিয়েত কংগ্রেসকে ক্ষমতা গ্রহণ করতে হবে। উপসংহারে কংগ্রেস কারারুদ্ধ বলশেভিকদের অভিনন্দন জানিয়ে বলে তারা এবার আনন্দ করতে পারে, কেননা তাদের মুক্তির মুহূর্ত সমাগত। একই সময়ে কলকারখানা কমিটিগুলির প্রথম সারা রুশ সম্মেলন সোভিয়েতের পক্ষ নেয় ও এক অর্থপূর্ণ সিদ্ধান্তে বলে, জারতন্ত্র থেকে রাজনৈতিক মুক্তি অর্জনের পর শ্রমিক শ্রেণী দেখতে চায় উৎপাদন ক্রিয়ার ক্ষেত্রেও গণতান্ত্রিক রাজ বিজয়ী হয়।
এই আকাঙ্ক্ষার সবচেয়ে উত্তম অভিব্যক্তি হল শিল্পোৎপাদনের উপর শ্রমিক নিয়ন্ত্রণ। অধিপতি শ্রেণীগুলির অপরাধী নীতির ফলে সৃষ্ট অর্থনৈতিক ভাঙনের পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই এর উদয় ঘটেছে। পথ ও যোগাযোগ মন্ত্রী লিভেরোভস্কির পদত্যাগ দাবি করছিল রেল শ্রমিক ইউনিয়ন। ইৎসেইকার পক্ষ থেকে স্কবেলেভ জিদ ধরলেন যে মিত্রশক্তি সম্মেলনে ম্যান্ডেট পেশ করতে হবে এবং তেরেশ্চেঙ্কোকে প্যারিসে পাঠানোর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানালেন। তেরেশ্চেঙ্কো পদত্যাগ করতে চাইলেন। ফৌজের পুনর্গঠন করতে না পেরে জেনারেল ভেরখোভস্কি মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে লাগলেন কোচিত কদাচিৎ। ৩রা নভেম্বর বুর্তসেভের ওবসচে দেলো বা সাধারণ কর্তব্য পত্রিকায় প্রকাণ্ড শিরোনাম ছাপা হলো, নাগরিকগণ পিতৃভূমিকে বাঁচান। এইমাত্র আমি জানতে পারলাম যে গতকাল জাতীয় প্রতিরক্ষা কমিশনের এক সভায় কর্নিলভের পতনের জন্য যিনি প্রধানত দায়ী সেই যুদ্ধমন্ত্রী জেনারেল ভেরখোভস্কি মিত্র শক্তিদের বাদ দিয়ে জার্মানির সঙ্গে পৃথক শান্তির প্রস্তাব করেছেন। এটা হলো রাশিয়ার প্রতি বিশ্বাসঘাতকতা। তেরেশ্চেঙ্কো ঘোষণা করেন যে সাময়িক সরকার প্রস্তাব আলোচনা করেও দেখেনি। তেরেশ্চেঙ্কো বলেন এ যেন একটা পাগলা গারদ। জেনারেলের কথায় কমিশন সভ্যরা স্তম্ভিত হয়ে যান। জেনারেল অ্যালেক্সেভ কেঁদে ফেলেন। না, এটা পাগলামি নয়, তার চেয়েও খারাপ। এ হলো রাশিয়ার প্রতি সরাসরি বিশ্বাসঘাতকতা। ভেরখোভস্কির উক্তির জন্য কেরেন্সকি, তেরেশ্চেঙ্কো এবং নেক্রাসভকে অবিলম্বে জবাব দিতে হবে আমাদের কাছে। নাগরিকেরা উঠে দাঁড়ান, বেঁচে দেওয়া হচ্ছে রাশিয়াকে, তাকে বাঁচান। আসলে কিন্তু ভেরখোভস্কি শুধু এইটুকু বলেছিলেন যে শান্তি প্রস্তাব দেবার জন্য চাপ দিতে হবে মিত্রশক্তিকে, কেননা রুশ ফৌজ আর লড়াই চালাতে পারছে না। রাশিয়ায় এবং বিদেশে এতে তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়। অস্বাস্থ্যের কারণে অনির্দিষ্টকাল ছুটি দেওয়া হলো ভেরখোভস্কিকে। সরকার ছেড়ে যান তিনি। দমিত হল ওবসচে দেলো। চৌঠা নভেম্বর পেত্রোগ্রাদ সোভিয়েত দিবস হিসেবে ধার্য হয়। সারা শহরে সেদিন প্রকাণ্ড প্রকাণ্ড জনসভার পরিকল্পনা হয়। তার বাইরের উদ্দেশ্য ছিল সংগঠন ও সংবাদপত্রের জন্য টাকা তোলা। আসল উদ্দেশ্য শক্তি প্রদর্শন। হঠাৎ ঘোষণা করা হলো ওই তারিখেই কসাকরা একটি ক্রস মিছিলের আয়োজন করছে এক অলৌকিক আইকনের সম্মানে, যার কল্যাণে 1812 সালে নেপোলিয়ন নাকি মস্কো থেকে বিতাড়িত হন। একেবারে বিদ্যুৎ গর্ভ আবহাওয়া। একটি ফুলকিতেই গৃহযুদ্ধ জ্বলে উঠতে পারে। পেত্রোগ্রাদ সোভিয়েত একটি ঘোষণাপত্র প্রকাশ করল, কসাক ভাইরা, তোমাদের উস্কানো হচ্ছে আমাদের বিরুদ্ধে, মজুর আর সৈনিকদের বিরুদ্ধে। এই পৈশাচিক ফন্দিটা চালু করেছে আমাদের সাধারণ শত্রু উৎপীড়কেরা, সুবিধাধারী শ্রেণীরা, জেনারেল, ব্যাংকার, জমিদার, পুরনো রাজকর্মচারী, জারের পুরনো সেবকরা। ধনী রাজবাহাদুর, অভিজাত এবং তোমাদের কসাক জেনারেল সমেত সমস্ত লুঠেরারা আমাদের ঘৃণা করে। যে কোনো মুহূর্তে পেত্রোগ্রাদ সোভিয়েত ধ্বংস করতে এবং বিপ্লব চূর্ণ করতে তারা প্রস্তুত। চৌঠা নভেম্বর কে যেন এক কসাক ধর্মীয় মিছিল ডেকেছে। মিছিলে কেউ যোগ দেবে কি দেবে না সেটা প্রত্যেকের স্বাধীন বিবেকের ব্যাপার। এ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করি না, কাউকেও বাধাও দিই না। কিন্তু তোমাদের হুঁশিয়ার করে দিচ্ছি কসাকরা, সাবধান। ক্রস মিছিলের সুযোগ নিয়ে তোমাদের কালে দিনরা যেন তোমাদের মজুরদের বিরুদ্ধে, সৈনিকদের বিরুদ্ধে না উস্কায়। তাড়াতাড়ি করে মিছিল প্রত্যাহার করে নেওয়া হলো। শহরের সৈন্য ব্যারাকে ও মজুর মহল্লায় বলশেভিকরা প্রচার করছিল সমস্ত ক্ষমতা চাই সোভিয়েতের হাতে, আর অন্ধশক্তির দালালেরা উস্কাচ্ছিল ইহুদি, দোকানদার আর সমাজতান্ত্রিক নেতাদের হত্যা করার জন্য। একদিকে রাজতন্ত্রী সংবাদপত্রে রক্তাক্ত দমন নীতির প্ররোচনা, অন্যদিকে লেনিনের মহাকণ্ঠের গর্জন, অভ্যুত্থান, আর দেরি করা চলে না। এমনকি বুর্জুয়া সংবাদপত্র উদ্বিগ্ন হয়ে উঠল।
বিরজেভিয়ে ভেদোমস্তি বা শেয়ার বাজার সংবাদ বলশেভিক প্রচারকে সমাজের প্রাথমিক নীতি, ব্যক্তিগত নিরাপত্তা ও ব্যক্তিগত সম্পত্তির প্রতি শ্রদ্ধার বিরুদ্ধে আক্রমণ বলে অভিহিত করল। তবে নরমপন্থী সমাজতান্ত্রিক সংবাদপত্রগুলি ছিল সবচেয়ে বিদ্বেষী। বিপ্লবের সবচেয়ে বিপজ্জনক শত্রু হল বলশেভিকরা, ঘোষণা করল দেলো নারোদা। মেনশেভিক দিয়েন বলল, সরকারের উচিত আত্মরক্ষা করা ও আমাদের রক্ষা করা। প্লেখানভের কাগজ ইয়েদিনস্তভো বা ঐক্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলল যে পেত্রোগ্রাদ শ্রমিকেরা সশস্ত্র হচ্ছে, বলশেভিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দিনের পর দিন সরকার যেন ক্রমেই অসহায় হয়ে উঠতে লাগলো। এমনকি পৌর ব্যবস্থাও ভেঙে পড়ল। অতি বেপরোয়া খুন জখম ডাকাতির খবরে ভরে উঠল প্রভাতী সংবাদপত্র। অপরাধীদের গায়ে হাত পড়ল না। অন্যদিকে সশস্ত্র মজুরেরা রাত্রে টহল দিতে লাগলো রাস্তায়। লুঠেরাদের সঙ্গে লড়াই করে অস্ত্র পেলেই বাজেয়াপ্ত করতে শুরু করলো। পয়লা নভেম্বর পেত্রোগ্রাদের সামরিক এলাকার কমান্ডার কর্নেল পলকোনিকভ ঘোষণা জারি করলেন, যে দুঃসময়ের মধ্য দিয়ে দেশ চলেছে তা সত্ত্বেও সারা পেত্রোগ্রাদে সশস্ত্র শোভাযাত্রা ও হত্যাকাণ্ডের ডাক ছড়াচ্ছে। দিনের পর দিন লুঠতরাজ ও বিশৃঙ্খলা বাড়ছে। এর ফলে নাগরিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে। সরকার ও পৌর প্রতিষ্ঠানের নিয়মিত কাজকর্মে ব্যাঘাত ঘটছে। আমার দায়িত্ব ও দেশের প্রতি আমার কর্তব্যের পূর্ণ চেতনায় আমি আদেশ দিচ্ছি, এক, বিশেষ নির্দেশনামা অনুসারে ও নিজ নিজ গ্যারিসনের এখতিয়ারভুক্ত এলাকায় প্রতিটি সামরিক ইউনিট সরকারি প্রতিষ্ঠানগুলি রক্ষার জন্য পৌরসভা, কমিশনার ও মিলিশিয়াকে যথাসাধ্য সাহায্য করবে। দুই, জেলা কমান্ডার ও নগর মিলিশিয়ার প্রতিনিধিদের সহযোগিতায় টহল দেওয়া এবং দুর্বৃত্ত ও দলত্যাগীদের গ্রেপ্তারের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিন, সৈন্য ব্যারাকে যারা প্রবেশ করে সশস্ত্র শোভাযাত্রা ও খুন জখমের প্ররোচনা দেবে তাদের গ্রেপ্তার করে তুলে দিতে হবে নগরের দ্বিতীয় কমান্ডারের সদর দপ্তরে। চার, সশস্ত্র শোভাযাত্রা বা হাঙ্গামাকে শুরুতেই আয়ত্তাধীন সমস্ত শক্তি দিয়ে দমন করতে হবে। পাঁচ, অহেতুক গৃহতল্লাশি ও অহেতুক গ্রেপ্তার বন্ধ করার জন্য সাহায্য করতে হবে কমিশনারদের। ছয়, এখতিয়ারভুক্ত এলাকায় যা কিছু ঘটছে তা অবিলম্বে পেত্রোগ্রাদ সামরিক এলাকার সদর দপ্তরে জানাতে হবে। সমস্ত ফৌজ কমিটি ও সংগঠনকে অনুরোধ করছি অর্পিত দায়িত্ব পালনে কমান্ডারদের যেন তারা সাহায্য করেন। প্রজাতন্ত্রের পরিষদে কেরেন্সকি ঘোষণা করলেন যে সরকার বলশেভিক প্রস্তুতির পুরো খবর রাখে এবং যে কোনো শোভাযাত্রা সামলাবার মতো যথেষ্ট শক্তি ধরে। নভায়া রুস এবং রাবচি পুত দুটি কাগজের বিরুদ্ধেই তিনি একই রকম নাশকতামূলক কাজের অভিযোগ আনলেন। বললেন, কিন্তু সংবাদপত্রের নিরঙ্কুশ স্বাধীনতার জন্য মুদ্রিত মিথ্যা দমন করতে সরকার অক্ষম। তিনি ঘোষণা করেন যে ওটা হলো একই প্রচারের দুই মুখ, যার লক্ষ্য তামস শক্তির একান্ত বাঞ্ছিত প্রতিবিপ্লব, এবং বলেন, আমি তো মরেই আছি, আমার নিজের কি হবে তাতে কিছু এসে যায় না। তাই এ কথা ঘোষণার স্পর্ধা আমি রাখি যে শহরে বলশেভিকদের পক্ষ থেকে অবিশ্বাস্য এক প্ররোচনাই হলো ঘটনাবলীর সমগ্র প্রহেলিকার কারণ। দোসরা নভেম্বর নাগাদ সোভিয়েত কংগ্রেসের মাত্র 15 জন প্রতিনিধি শহরে এসে পৌঁছেছিল। পরের দিন এলো 100, তারপরের দিন 175, যার মধ্যে 103 জনই বলশেভিক। কংগ্রেসের বৈধতার জন্য প্রয়োজন ন্যূনতম 400 জন প্রতিনিধি, অথচ কংগ্রেস বসতে মাত্র 3 দিন বাকি। অনেক সময় আমি কাটাই স্মোলনিতে। ভেতরে ঢোকা তখন আর সহজ ছিল না। দুসারি শান্তি বসেছিল বাইরের গেটগুলোয় এবং সদর দরজা পেরোবার পর লোকে লম্বা লাইন দিয়ে ভেতরে ঢোকার জন্য দাঁড়িয়ে থাকতো। ঢুকতে হতো 4 জন করে। প্রতিটি লোকের আত্মপরিচয় ও আগমনের উদ্দেশ্য নিয়ে জেরা করা হতো, পাস দেওয়া হতো। তবে কয়েক ঘন্টা পরপরই ছাড়পত্রের পদ্ধতি বদলে যেত, কেননা অনবরত ভেতরে সেঁধত গুপ্তচরেরা। একবার স্মোলনি ইনস্টিটিউটের বাইরে ফটকের কাছে দেখি সামনে সস্ত্রীক ট্রস্কি।
একজন সৈন্য তাদের আটকেছে। ট্রটস্কি তার পকেট খুঁজে দেখলেন, কিন্তু পাসটা মিলল না। শেষ পর্যন্ত বললেন, যাগ্গে, আপনি তো আমায় চেনেন, আমার নাম ট্রটস্কি। সৈনিক কিন্তু অটল, আপনার পাস নেই, ভেতরে যাওয়া চলবে না, নাম ফাম বুঝি না। কিন্তু আমি যে পেত্রোগ্রাদ সোভিয়েতের সভাপতি, অতই যখন ভারিক্কি লোক, তখন সঙ্গে অন্তত এক টুকরো চিট থাকা উচিত ছিল। খুবই ধৈর্য ধরে বোঝালেন ট্রটস্কি, আরে কমান্ড্যান্টকে ডেকে দিন। লোকটা ইতস্তত করলো। যে কেউ এলেই অমনি কমান্ড্যান্টকে ব্যস্ত করা উচিত নয়, এই ধরনের কিছু একটা বিড়বিড় করলো। তারপর শেষ পর্যন্ত ইশারা করলো প্রহরীদের নায়ককে। ট্রটস্কি ফের বললেন, আমার নাম ট্রটস্কি। ট্রটস্কি মাথা চুলকালে লোকটা। নামটা যেন শুনেছি বলে মনে হচ্ছে। যাকে, ভেতরে যেতে পারেন কমরেড। করিডরে বলশেভিক কেন্দ্রীয় কমিটির সভ্য কারা খানের সঙ্গে দেখা হলো। তিনি ব্যাখ্যা করলেন নতুন সরকার কি ধরনের হবে। একটা শিথিল সংগঠন, সোভিয়েত মারফত অভিব্যক্ত জন অভিপ্রায়ে যা চট করে সাড়া দেবে। স্থানীয় শক্তিগুলো প্রচুর তৎপরতা দেখাতে পারবে। বর্তমানে সাময়িক সরকার ঠিক জার সরকারের মতোই স্থানীয় গণতান্ত্রিক অভিপ্রায়কে উপেক্ষা করছে। নতুন সমাজের উদ্যোগ আসবে নিচ থেকে। সরকারের কাঠামোটা হবে রুশ সোশ্যাল ডেমোক্রেটিক শ্রমিক পার্টির কাঠামোর ধরনে। ঘন ঘন বসবে সারা রুশ সোভিয়েত কংগ্রেস এবং তার কাছে দায়িত্বশীল নতুন ইৎসেইকা পার্লামেন্টের কাজ করবে। বিভিন্ন মন্ত্রী দপ্তর চালাবে মন্ত্রীরা নয়, কমিটি, এবং সরাসরি সেগুলি সোভিয়েতের কাছে দায়ী থাকবে। আগেই ঠিক হয়েছিল, সেই অনুসারে 30শে অক্টোবর স্মলনির ওপরতলায় ছোট্ট নেড়া একটা ঘরে গিয়ে হাজির হলাম ট্রটস্কির সঙ্গে আলোচনায়। শূন্য একটা টেবিলের সামনে 8 পৌড়ে এক চেয়ারে তিনি বসে আছেন ঘরের মাঝখানটায়। বেশি প্রশ্নের প্রয়োজন হয়নি। অনর্গল কথা বললেন তিনি প্রায় 1 ঘন্টার বেশি। তার নিজের ভাষায় তার বক্তব্যটা এখানে তুলে দিচ্ছি। সাময়িক সরকার একেবারেই ক্ষমতাহীন। বুর্জোয়ারা ক্ষমতা দখলে রেখেছে, কিন্তু সেটা ঢাকা আছে ওবরনেৎস পার্টিদের সঙ্গে কোয়ালিশনের আড়ালে। এখন এই বিপ্লবের মধ্যেই দেখা যাচ্ছে বিদ্রোহ করছে চাষিরা। প্রতিশ্রুত জমি পাবার আশায় অপেক্ষা করে মরিয়া হয়ে উঠেছে তারা, এবং সারা দেশ জুড়ে সমস্ত মেহনতি শ্রেণীগুলির মধ্যেই এই একই বিতৃষ্ণা প্রকাশ পাচ্ছে। বুর্জোয়াদেরই আধিপত্য বজায় রাখা সম্ভব কেবল গৃহযুদ্ধ মারফত। কর্নিলভ পদ্ধতি হলো বুর্জোয়াদের ক্ষমতা বজায় রাখার একমাত্র উপায়। কিন্তু বল নেই তাদের। সৈন্যবাহিনী আমাদের পক্ষে। আপোষকামী ও শান্তি সর্বস্ববাদী সোশ্যালিস্ট রেভলিউশনারি ও মেনশেভিকদের সমস্ত প্রভাব গেছে। কেননা জমিদার, চাষি, মজুর, মালিক, সৈন্য, অফিসারদের মধ্যে সংগ্রাম হয়ে উঠেছে তীব্রতর, আপোষহীন। বিপ্লব ঘটতে পারে এবং জনগণকে বাঁচানো যায় কেবল জনগণের ঐক্যবদ্ধ তৎপরতায়, প্রলেতারীয় একনায়কত্বের বিজয়। সোভিয়েতগুলি হলো জনগণের সবচেয়ে নিখুঁত প্রতিনিধি। তাদের বৈপ্লবিক অভিজ্ঞতা, তাদের ভাবাদর্শ ও লক্ষ্যের দিক থেকে নিখুঁত। ট্রেঞ্চের সৈন্য, কারখানার মজুর আর ক্ষেতের চাষিদের ওপর সরাসরি ভর করায় সোভিয়েতগুলোই হলো বিপ্লবের মেরুদণ্ড। চেষ্টা হয়েছিল সোভিয়েতগুলোকে বাদ দিয়ে একটা ক্ষমতা প্রতিষ্ঠা করার, আর প্রতিষ্ঠা হলো কেবল ক্ষমতাহীনতার। রুশ প্রজাতন্ত্রের পরিষদের দরদালানে এখন প্রতি বিপ্লবীদের যত রাজ্যের চক্রান্ত চলছে। কাদেত পার্টি হলো প্রতি বিপ্লবীদের জঙ্গি প্রতিনিধি। অন্যদিকে সোভিয়েতগুলো জনস্বার্থের প্রতিনিধিত্ব করছে। এই দুই শিবিরের মতো গুরুত্বধারী আর কোনো গোষ্ঠী নেই। এবার লাট ফিনালি, শেষ চূড়ান্ত লড়াই। বুর্জোয়া প্রতিবিপ্লব তাদের সমস্ত শক্তি সংহত করছে। আক্রমণের জন্য শুধু তার অনুকূল মুহূর্তটির অপেক্ষা। মক্ষম জবাব দেব আমরা। মার্চে যে কাজ সবে শুরু হয়েছিল, কর্নিলভ হাঙ্গামার ফলে যা এগিয়ে এসেছে, সেটা সমাপ্ত করব আমরা। নতুন সরকারের পররাষ্ট্র নীতির কথা বললেন তিনি। সমস্ত ফ্রন্টেই অবিলম্ব যুদ্ধবিরতি এবং গণতান্ত্রিক শান্তি শর্ত আলোচনার জন্য জাতিসমূহের এক সম্মেলনের জন্য আবেদনই হবে আমাদের প্রধান কাজ। শান্তির মীমাংসায় কি পরিমাণ গণতন্ত্র পাওয়া যাবে সেটা নির্ভর করছে ইউরোপে কি পরিমাণ বৈপ্লবিক সাড়া মিলবে তার উপর। এখানে যদি আমরা একটা সোভিয়েত সরকার গড়ি, তো অবিলম্বে ইউরোপে শান্তি স্থাপনের পক্ষে হবে একটা গুরুত্বপূর্ণ হেতু। কেননা সেই সরকার সমস্ত জনগণের কাছে তাদের সরকারগুলোকে ডিঙিয়ে অবিলম্বে ও সোজাসুজি আবেদন জানাবে এবং যুদ্ধবিরতির প্রস্তাব দেবে। শান্তি চুক্তি সম্পাদনের সময় রুশ বিপ্লব চাপা দেবে রাজ্যগ্রাস নয়, যুদ্ধ ক্ষতিপূরণ নয়, জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে এবং ফেডারেটেড ইউরোপীয় প্রজাতন্ত্রের লক্ষ্যে। আমি দেখছি এই যুদ্ধের শেষে ইউরোপ পুনর্গঠিত হবে, তবে সেটা ঘটাবে কূটনীতিকরা নয়, প্রলেতারিয়েত। ফেডারেটেড ইউরোপীয় প্রজাতন্ত্র বা ইউরোপীয় যুক্তরাষ্ট্র, এটা হতেই হবে।
জাতীয় স্বায়ত্ত শাসন আর যথেষ্ট নয়। অর্থনৈতিক বিবর্তনে আজ জাতীয় সীমান্ত বিলোপের আবশ্যিকতা দেখা দিয়েছে। ইউরোপ যদি জাতিতে জাতিতে বিভক্ত হয়ে থাকে, তাহলে ফের সাম্রাজ্যবাদ তার কাজ চালাবে। দুনিয়ায় শান্তি এনে দিতে পারে কেবল এক ফেডারেটেড ইউরোপীয় প্রজাতন্ত্র। হাসলেন ট্রটস্কি, তাঁর সেই স্বকীয় মার্জিত ঈষৎ বিদ্রুপের হাসি। তবে ইউরোপীয় জনগণের সংগ্রাম ছাড়া এই লক্ষ্যগুলো এখনই সফল হবে না। এবং সবাই যখন অপেক্ষা করছে বলশেভিকরা এই বুঝি একদিন রাস্তায় নেমে ভদ্র পোশাকের লোক দেখলেই গুলি করতে থাকবে, তখন আসল অভ্যুত্থান কিন্তু তার গতি নিল বেশ স্বাভাবিকভাবে ও প্রকাশ্যেই। সাময়িক সরকার ঠিক করল পেত্রোগ্রাদে গ্যারিসনকে ফ্রন্ট পাঠাবে। পেত্রোগ্রাদ গ্যারিসনের সৈন্য সংখ্যা প্রায় 60,000। বিপ্লবে তারা খুবই বড় ভূমিকা নিয়েছিল। মার্চের মহাদিনগুলোয় এরাই ঘটনার বাঁক ফেরায়, সৈনিক প্রতিনিধি সোভিয়েত প্রতিষ্ঠা করে এবং এরাই পেত্রোগ্রাদের দ্বার দেশে প্রতিহত করে কর্নিলভকে। তখন এদের অনেকেই ছিল বলশেভিক। সাময়িক সরকার যখন শহর পরিত্যাগের কথা বলছিল, তখন পেত্রোগ্রাদ গ্যারিসনই জবাব দেয়, রাজধানী রক্ষা করতে যদি না পারো তাহলে শান্তি চুক্তি করো, শান্তি চুক্তি যদি না করতে পারো তাহলে ভাগো, জায়গা ছাড়ো জনগণের সরকারকে। তারা দুটোই করবে। স্পষ্টতই বিপ্লবের যে কোনো প্রচেষ্টা নির্ভর করছিল পেত্রোগ্রাদ গ্যারিসনের ওপর। সরকারের মতলব ছিল এদের জায়গায় নির্ভরযোগ্য সৈন্য, কসাক এবং মৃত্যু ব্যাটালিয়নগুলি এনে বসাবে। ফৌজ কমিটি, নরমপন্থী সমাজতন্ত্রী এবং ইৎসেইকা সরকারকে সমর্থন করল। ফ্রন্টে এবং পেত্রোগ্রাদে ব্যাপক প্রচার চলল যে 8 মাস ধরে পেত্রোগ্রাদ গ্যারিসন শহরের ব্যারাকে আরামে দিন কাটাচ্ছে, অথচ ট্রেঞ্চে তাদের অবসন্ন সাথীরা মারা পড়ছে না খেয়ে। স্বভাবতই এখানকার আপেক্ষিক আরামের বদলে একটা শীত অভিযানের ক্লেশ বরণ করতে যে গ্যারিসন রেজিমেন্টগুলোর আগ্রহ ছিল না, এই অভিযোগ কিছুটা সত্যি। কিন্তু ফ্রন্টে যেতে না চাবার অন্য কারণও তাদের ছিল। সরকারের মতলবে সন্দিহান ছিল পেত্রোগ্রাদ সোভিয়েত, আর ফ্রন্ট থেকে সাধারণ সৈন্যদের নির্বাচিত শত শত প্রতিনিধি আসছিল এই অনুরোধ নিয়ে, আমাদের শক্তি বৃদ্ধি করা দরকার, তা সত্যি। তবে তার চেয়েও বড় কথা, পেত্রোগ্রাদে বিপ্লব যে সুরক্ষিত এই নিশ্চয়তা আমরা চাই। পশ্চাৎ ভাগটা তোমরা ধরে রাখো কমরেড, ফ্রন্টটা আমরা রুখবো। 25 অক্টোবর রুদ্ধদ্বার অধিবেশনে পেত্রোগ্রাদ সোভিয়েতের কার্যনির্বাহী কমিটি এই সমস্যার সিদ্ধান্ত নেবার জন্য একটি বিশেষ সামরিক কমিটি গঠন নিয়ে আলোচনা করে। পরের দিন পেত্রোগ্রাদ সোভিয়েতের সৈনিক বিভাগ কমিটি নির্বাচন করে। কমিটিও সঙ্গে সঙ্গেই বুর্জুয়া সংবাদপত্র বয়কটের আহ্বান জানায় এবং সোভিয়েত কংগ্রেসের বিরোধিতা করার জন্য ইৎসেইকার নিন্দা করে। 29 তারিখে পেত্রোগ্রাদ সোভিয়েতের প্রকাশ্য অধিবেশনে ট্রটস্কি প্রস্তাব করলেন যে সোভিয়েতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সামরিক বিপ্লবী কমিটিকে মঞ্জুর করা হোক। যুদ্ধযাত্রা প্রয়োজন হলে মৃত্যুবরণের জন্য একটা বিশেষ সংগঠন আমাদের গড়তে হবে, বললেন তিনি। ঠিক হলো, সোভিয়েতের পক্ষ থেকে এবং গ্যারিসনের পক্ষ থেকে দুটি প্রতিনিধি দল ফ্রন্টে গিয়ে সৈনিক কমিটি ও জেনারেল স্টাফেদের সঙ্গে আলোচনা করবে। পস্কভে উত্তর ফ্রন্টের কমান্ডার চেরমিসভ সোভিয়েত প্রতিনিধিদের কড়া করে জানিয়ে দিলেন পেত্রোগ্রাদ গ্যারিসনকে ট্রেঞ্চে যাবার হুকুম দিয়েছেন তিনি, তার নড়চড় নেই। কিন্তু গ্যারিসন প্রতিনিধি দলকে পেত্রোগ্রাদ ছেড়ে যেতে দেওয়া হলো না।